বিগত দিনে সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ায় সংবাদ মাধ্যম জন আস্থা অর্জন করতে পারেনি বলে মন্তব্য করে এ খাতের পুনঃবিন্যাসের বিকল্প নেই বলে মত গণমাধ্যম ব্যক্তিত্বদের। রাজধানীতে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভায় এজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। জবাবে তথ্যমন্ত্রী জানান, একটি টেকসই ভিত্তির উপরে সংবাদ মাধ্যমকে প্রতিষ্ঠা করে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় সরকার। আর অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসহিষ্ণু হলে গণতন্ত্র টেকসই হবে না। তিনি সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে বলেন, 5 মাসেই সরকারকে ব্যর্থ বলা যায় না। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীতে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল টেলিভিশন এডিটর কাউন্সিল। সচেতনভাবে কিছু গণমাধ্যম ফ্যাসিবাদের পক্ষে নানা ধরনের বয়ান তৈরি করেছে। আলোচনায় অংশ নিয়ে টেলিভিশনের সম্পাদক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা তুলে ধরেন সংবাদ মাধ্যমের নানাবিধ সংকটের কথা। ক্ষমতাকে প্রশ্ন করবার কারণে অনেক সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হয়েছে, চাকরিচ্যুতির মুখোমুখি হতে হয়েছে। এখন আবার টেকসই গণতন্ত্রের পাশাপাশি উদার গণতন্ত্রের কথাও বলা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রের মতো সংবাদ মাধ্যমও এখনো ফ্যাসিবাদী চিন্তা চেতনা থেকে বের হতে পারেনি মন্তব্য করে এই মাধ্যমের পুনর্বিন্যাসের উপর জোর দেন বক্তারা। এখানে গণমাধ্যমের কিন্তু সেই ফ্যাসিবাদ আমলের যে মানসিকতা, তার আগের যে মানসিকতা, সেটা কিন্তু এখনো অব্যাহত আছে। বেটার জায়গায় যাওয়ার জন্য আমাদের যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমাদের নিজস্ব করা, আমরা টেলিভিশন স্টেশনগুলো সেভাবে কি রিফর্ম করছি কিনা সেটাও দেখা উচিত। উদ্যোক্তা প্রতিষ্ঠান এবং সাংবাদিক কলাকুশলী সহ সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে সংবাদ মাধ্যমকে জনসম্পৃক্ত ও একটি টেকসই শিল্পে রূপ দিতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব কথা বলেন সাম্প্রতিক বিরোধী দলের আন্দোলন ও নেতাদের বক্তব্য নিয়ে। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। বিগত সরকারের আমদানি নির্ভরতার কারণেই গ্যাস সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিএনপি সবসময়ই আপনার একটা ধ্বংসস্তূপ পায়। আপনারা দেখেন গ্যাসের সংকট কি বিএনপি তৈরি করেছে? লাস্ট গভর্নমেন্ট একটা এক্সপ্লোরেশন করে নাই, একটা আপনার এক্সপ্লোরেশন দিকে যায় নাই। এবং যে সিস্টেম তৈরি করেছিল যে ইম্পোর্ট ছাড়া আর কোনো কিছু করা যাবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, সরকারগুলো গণমাধ্যমকে দাবেদার বানিয়ে রেখেছিল। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা জামায়াত ইসলামের আয়োজনে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। তেল গ্যাস নিয়ে সরকার ব্যর্থ দাবি করে তিনি বলেন, সমাধান না হওয়া পর্যন্ত 11 দলের আন্দোলন চলবে। সাংবাদিক বন্ধুদের সাথে দেখা গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। আবার এই মাসেই আবার 1 ধাপ বাড়ানো হয়েছে এবং এটা বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন যে এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বর আবার অপেক্ষা করতেছে, আবার বাড়বে। তো মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায় আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে কোথায়? এখন ব্যর্থ না সার্থক এটা সরকারের দল বলুক, আমরা বলবো না। বলবে তো জনগণ বলছে, আমরা বলছি না, জনগণই বলতেছে। আপনি পাবলিক রিয়াকশন দেখবেন, মাঝে মধ্যে আপনারাই মিডিয়াতে উঠায় আনেন, মানুষটা অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যা ও ফ্যাসিবাদের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না। শুক্রবার কক্সবাজারের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকারও চায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক। ঝিনাইদহের শৈলকুপায় এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এস এম আরিফের রিপোর্ট।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে দায়ী হওয়ার পরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো অনুশোচনা নেই। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আগামী শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভায় শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। ন্যায় বিচার, পূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। এসএম আরিফ, মাই টিভি। বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে পতিত আওয়ামী লীগ দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে আয়োজিত জুলাই এখনো শেষ হয় নাই শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী এবং পরিদর্শন শেষে অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়ে ক্ষমতায় টিকে থাকতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চাইছে। জুলাইয়ের ইতিহাস বিকৃতি সরকারের সব কিছুতে দলীয়করণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। রাষ্ট্র সংস্কারে 11 দলীয় জোটের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে সরকার গণভোটের রায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করে নাহিদ ইসলাম। পাঁচই আগস্ট দুঃখজনকভাবে আমরা দেখলাম যে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে সেখানে তার কোনো বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে সেখানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। শেখ হাসিনার 5 আগস্টের সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ ছিল বলেও জানান তিনি। Stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh. जैसा कि मैंने आपको बताया कि जो हमारा पक्ष है, सरकार का पक्ष है, इस प्रेस वार्ता से पहले भी हम लोगों ने आपको अवगत कराया था। इसको एक बार फिर से मैं दोहराना चाहता हूँ कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूँ कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई।
জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাস দেখতে শুক্রবার সকালে জুলাই জাদুঘরে ছুটে এসেছিলেন অনেকে, কেউ পরিবার নিয়ে, কেউ বা দূর দূরান্ত থেকে বাসে করে। কিন্তু জাদুঘরের সামনে এসে তাদের অপেক্ষা করতে হয় বন্ধ দরজার সামনে, কারণ সকাল 11টায় খোলার কথা জানলেও পরে জানা যায় জাদুঘর খুলবে বিকেল 3টায়। অভিযোগ, সময় পরিবর্তনের বিষয়টি আগে থেকে জানানো হয়নি। এতে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন দর্শনার্থীরা। এ নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পরিবার নিয়ে ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেই জুলাই জাদুঘরে এসেছিলেন অনেকে, কিন্তু জাদুঘরের সামনে এসে যেন সব হিসাব পাল্টে গেল। বন্ধ রয়েছে জাদুঘরের প্রধান গেট, অপেক্ষমান নানা বয়সী দর্শনার্থীরা। ক্ষোভ আর হতাশায় চলছে ফিরে যাওয়ার প্রস্তুতি। অনেক দর্শনার্থী বলছেন জাদুঘরের নির্ধারিত সময় বেলা 11টায়। এমন তথ্য জেনেই তারা শুক্রবার সকালে রওনা দেন, কিন্তু এসে দেখতে পান শুক্রবার গেট খোলা হবে বেলা 3টায়। এসে দেখি যে না, হঠাৎ একটা নেম প্লেট লাগাই দিয়েছে যে আজকে বেলা 3টা থেকে। অবশ্যই অনেক ভোগান্তি, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনেক ভোগান্তি। আমি সাভার থেকে খুব সকালে আসা খুবই ভোগান্তির কারণ হয়েছে। কাজকর্ম শেষে এই শুক্রবার দিনে একটু বন্ধ পাই, এর জন্য একটু বাইরে এসেছি যে বাচ্চা নিয়ে ফ্যামিলি একটু ঘুরতে। এদিকে জাদুঘর সকালে বন্ধ থাকায় পুরো দিনের পরিকল্পনাই নষ্ট হয়েছে বলে জানান অনেকেই। কর্তৃপক্ষের অবশ্যই আগের থেকে জানানো উচিত ছিল। মেন যে সময়সূচি ওখানে কোথাও লেখা নাই যে ছুটির দিন এতটা থেকে এতটা, তো এটা সংশোধন করা উচিত। কিন্তু এখন এসে শুনতেছি যে বেলা 3টায়, তাহলে আমি এখন এই সময়টা কি করব, কোথায় যাবো, তাই না? 11টা থেকে 3টা পর্যন্ত 5টা ঘন্টা, তো এখন না বাসায় ব্যাক করা যাবে না কোথাও বসে থাকা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট কিংবা জাদুঘরের প্রবেশ পথে আগে জানানো হলে শিশু ও নারীদের নিয়ে জাদুঘরের সামনে এভাবে বসে থাকতে হতো না, হতাশার সুরে জানান অনেকেই। এই শিডিউল চেঞ্জে কোনো গণবিজ্ঞপ্তি নাই, কোনো গেজেট নাই, কাউকে কোনো কমিউনিকেশন নাই, কোনো মিডিয়াকে জানানো নাই, অনলাইনে কোনো পোর্টালে কোনো আপডেট দেওয়া নাই। তো এইভাবে তো আসলে কোনো কিছু চলতে, এই স্বেচ্ছাচারিতা তো আমরা চাইনি। এটা তো জনগণের জন্য উন্মুক্ত। 50 টাকা কিসের জন্য দেওয়া হবে? কাকে দেবো 50 টাকা আমরা? এটা কি সরকারে কি ভালো কাজ করছে? এটা তো 3 দিনের জন্য জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল। শুক্রবারের সময়সূচি নিয়ে অনেকে বলেছেন জুম্মার দিনের কথা বিবেচনা করে সকাল 9টা থেকেই জাদুঘর খুলে দেওয়া যেতে পারে। অন্য দিন 11টায় হোক, সেটার সমস্যা নেই, কিন্তু জুমার দিন, যেটা বাংলাদেশে 90% মুসলমানের দেশে, জুমার দিন 9টার সময় হলে সবচেয়ে বেটার হয়। এদিকে দর্শনার্থীদের সময়ের অভিযোগের বিষয়ে জাদুঘরের দায়িত্বরত সিকিউরিটি কর্মী জানান, শুক্রবারের সময়সূচি পরিবর্তনের বিষয়টি কর্তৃপক্ষই জানেন। এটা কর্তৃপক্ষ নির্ধারণ করছে আর কি। শুক্রবার তো আজকে তো নামাজের পর বিকালে খুলবে আর কি, বিকেলে মানুষজন দেখবে আর কি, এটাই হলো মূল বিষয়। দর্শনার্থীদের প্রত্যাশা জাদুঘরের সময়সূচি হবে স্পষ্ট, আর দূর দূরান্ত থেকে আসা মানুষকে যেন বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ফিরতে না হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। শুক্রবার ছুটির দিনে দেশের 2 জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে 18টি তাজা প্রাণ। সকালে সিলেটে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়, আর বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ যায় জীবিকার সন্ধানে অপেক্ষমান 7 শ্রমিকের। বিকেলে বগুড়ায় ওই দুর্ঘটনাস্থলের কাছে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারান স্বামী স্ত্রী। দর্শক প্রতিনিধিদের তথ্যচিত্রে হাফিজা খানম যদি আছেন বিস্তারিত রিপোর্টে। সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। শুক্রবার সকাল 7টায় ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেপরোয়া গতিতে চালানো বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 7 যাত্রীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আমরা এক বাচ্চাটা আমরা পাইছি ব্রট ইন ডেড বলি, মানে মৃত অবস্থায় আমরা রিসিভ করেছি, আর একজন পেশেন্ট ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন অবস্থায়, তার সিরিয়াস হেড ইনজুরি ছিল, আমরা বলি জিসিএস স্কোর, মানে আমরা ওই মানে তার ক্রিটিক্যাল কন্ডিশন বোঝার জন্য তার মানে চিকিৎসারত অবস্থাতে একজন মারা গেছে। এই হলো 16 জনের মধ্যে থাকলো 14 জন।
বাকি 14 জনের চিকিৎসা চলতেছে। অন্যদিকে ভোর 5:30টার দিকে বগুড়ার এরুলিয়া এলাকার সিল্কি বান্ধায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের উপর উঠে গেলে অন্তত 7 জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিকেলে বগুড়ার এরুলিয়ার একই স্থানে আবারও প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ যায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। নদী বিধৌত দক্ষিণের জনপদ বরিশাল একে একে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য। বিলুপ্তির পথে মিঠা পানির ইলিশ সহ দেশীয় মাছ, আমড়া, পেয়ারা, সুপারির স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় অঞ্চলবাসী। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশি লাভের আশায় উৎপাদন করেও পাচ্ছে না এর স্বাদ নিতে, তাই হতাশ বরিশালের মানুষ। পারভেজ রাসেলের রিপোর্ট। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নয়নে প্রতিদিনই বদলে যাচ্ছে দক্ষিণের জনপদ বরিশালের রূপরেখা। পদ্মা সেতুর সুফলে রাজধানী সহ দেশের সব বিভাগে যাতায়াতের সেতুবন্ধনে বইছে কিছুটা কুফলও। দক্ষিণের নদ নদীর মিঠা পানির ইলিশ, দেশি প্রজাতির মাছ, স্বরূপকাঠির ঐতিহ্যবাহী আমড়া, পেয়ারা, সুপারি, মরিচ, মুড়ি, গুঠিয়ার সন্দেশ সহ নানান প্রকার মিঠাই ভোর হওয়ার আগেই রাজধানী সহ চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু এই সকল জিনিস কিন্তু আমাদের একদম সরাসরি ঢাকা চলে যাচ্ছে। এই চলে যাওয়ার কারণে আমরা বরিশালের মানুষ কিন্তু খুবই অসুবিধায় আছি এখন। উৎপাদন করেও স্থানীয়রা এর স্বাদ থেকে হয় বঞ্চিত। যদিও কিছু পাওয়া যায় তাও কিনতে হয় চড়া দামে। যে এলাকায় এই ঐতিহ্যবাহী খাবারগুলি আছে তারা সেগুলো পাচ্ছে না এবং পেলেও অনেক চড়া দামে তাদের কিনতে হচ্ছে। বরিশালে চাষ করেও এসব দেশি খাবার সংগ্রহ করতে না পারায় ঐতিহ্য পড়েছে হুমকির মুখে। পাশাপাশি সরকারের সুদৃষ্টিও কামনা করেন। আটঘর কুরিয়ানে পেয়ারা, আমরা সেগুলো বরিশালে সচরাচর এখন দেখা যায় না। সব ট্রাকে ভরে সব ঢাকার উদ্দেশ্যে সেগুলো রওনা দেয়। দুঃখের বিষয় হলো আমরা বরিশাল নগরীর বাসিন্দা হয়েও আমরা বরিশালের খাবারটা খেতে পাচ্ছি না। বরিশালের ঐতিহ্য রক্ষার সময় এসেছে। প্রয়োজনে এই খাতে প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। নদীর যে মানুষগুলো রয়েছে যারা এই কাজে যুক্ত আছে তাদেরকে আমরা আরো বেশি করে যদি তাদেরকে প্রণোদনা দিতে পারি, সরকারি প্রণোদনা দিতে পারি, আশা করা যায় যে আমাদের ঐতিহ্য যেগুলো রয়ে গেছে সেই বরিশাল ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারবো। সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য প্রতিটি অঞ্চলের অহংকার। তাই একে বাঁচাতে হলে শুধু সর্বসাধারণই নয়, সরকারেরও পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রাজধানীর বাজারে কিছুটা কমলেও সীমিত আয়ের মানুষের নাগালের বাইরেই অনেক সবজির দাম। কাঁচামরিচের কেজি হাঁকা হচ্ছে 200 টাকারও বেশি। পরিবহন খরচ বাড়ার অজুহাতে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। বাড়তি ব্রয়লার মুরগি ও মাছের বাজার। ক্রেতাদের নাগালের বাইরে গরম মশলা ও পোলাওয়ের চালের দাম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারণ বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ খাদ্যপণ্য আগের তুলনায় বেশি দামে কিনছেন ক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেগুনের দামটা বাড়তি। বেগুনের দাম 160 টাকা, আর টমেটোর দামটা 120 টাকা। গাজরের দাম আগের মতোই। পটলের দাম 60 টাকা, পটলটাও একটু বাড়ছে। বেগুন হয়েছে 160 টাকা, বেগুনের দামটা বাড়তি। বর্ষার সিজন তো, যার কারণে বৃষ্টি বাজারে চারিদিকে বন্যা টন্যা, যার কারণে ফসল আদি অনেক নষ্ট হয়ে গেছে, তো যার কারণে তরকারির দাম একটু বেশি। তবে স্বস্তির খবর হলো গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কমেছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা। এদিকে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও দিনকে দিন বেড়েই চলেছে গরম মশলার দাম। এতে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে এক ধরনের হতাশা ও ক্ষোভ। তুলনামূলক একটু মশলার দাম বেশি। আমি কিছু মশলা কিনছি, কিন্তু জিরার দামটাও একটু বেশি, এলাইচের দামটাও বেশি। কিন্তু কি করব, বাধ্য হয়ে নিতে হয়েছে সংসারের জন্য। আমার কাছে ওই যে ডালের দামটা একটু বেশি মনে হয়েছে। ডাল 180 টাকা বলল। অভিযোগ কি যে দাম বাড়তেছে, কেন বাড়তেছে কেউ তো বলতে পারে না। কয় সিন্ডিকেট, তো সেই সিন্ডিকেট কে দমন করবে? আপনারা প্রচার করেন আপনারা, তারপরে দেখা যায় সেই একই জিনিস। কে সরকার, কে কি, আমরা তো কিছুই বুঝি না। শুধু তাই নয়, দ্বিগুণ বেড়েছে পোলাও চালের দামও। তাদের ভাষ্য, একবার কোনো পণ্যের দাম বাড়লে তা সহজে আর কমে না। প্যাকেট পোলাও চালটা 230 টাকা, দাম বেশি। রাইস ব্যান তেল ছিল 1100 টাকা, এখন
1250 1300, দাম বেশি সর্ষের তেল। 1 লিটার সর্ষের তেল ছিল 230-40 টাকা, এখন 280 টাকা। সোয়াবিন তেল, ভাতের চাল, চিনি, ডাল এগুলো সর্ব ভালো দাম স্থিতিশীল আছে। 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে যে দাম ছিল এখন ওই দামই আছে। আর তাই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর তদারকির দাবি জানান ক্রেতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সারা দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1218 জন শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট 860 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 764 জন এবং হামে আক্রান্ত হয়ে 96 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট 1,33,638 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট 16,740 জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 1,15,879 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে 1,11,857 জন ছাড়পত্র পেয়েছেন। ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের পয়েন্ট সেকশনে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগির লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 9:30টার দিকে ঘটনা ঘটে। যাত্রা বিরতির লক্ষ্যে স্টেশনে প্রবেশের প্রাক্কালে তুলনামূলক ট্রেনের গতি কম থাকায় এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহুয়া কমিউটার সহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রায় 6 ঘন্টা পর বগিগুলো উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ABM কামরুজ্জামান জানান, ঢাকা ও ময়মনসিংহের কেওয়াদখালী লোকেশেড থেকে 2টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। তিনি জানান, এ ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করবে। কর্মচারী করে এখানে আগে থেকে তদন্ত করা দরকার ছিল। এইখানে আপনার সবসময় পানি জমা থাকে। এই কারণে আপনার রেলের থেকে ছুটে গেছে জায়গাটা। এই কারণে 3টা ডাব্বা পড়ে গেছে। পড়ে যাওয়াতেই মানুষ হতাহত শুরু। ইঞ্জিলে ড্রাইভার সাহেব থামাই দিছে, থামাই দেওয়াতে মানুষ হতাহত করে নামে গেছে। এই পর্যন্ত মানুষ কেউ মারা যায় নাই। দুর্ঘটনায় হতাহত, বড় দুর্ঘটনাতে মানুষ বেঁচে গেছে। এটা তদন্ত কমিটি গঠিত হয়েছে 4 সদস্য বিশিষ্ট। তো তারা মূলত তদন্ত করে দেখবে যে আসলে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে। আমরা চেষ্টা করছি যাতে অল্প সময়ে এটা যোগাযোগটা আবার রিস্টাবলিশ করা যায়। ফেনী শহরে দিন দিন বাড়ছে যানজটের ভোগান্তি। যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল করে হকারদের দোকান, সড়কে ভ্যান গাড়ির ব্যবসা এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ফেনী শহরে যানজটের কারণ ও সমাধানের উদ্যোগ নিয়ে প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ফেনী শহরের প্রধান সড়কগুলোতে এখন প্রতিদিনই দেখা মিলছে দীর্ঘ যানজটের। ফুটপাত দখল করে বসেছে হকারদের অস্থায়ী দোকান, আবার সড়কের ওপর রাখা হচ্ছে গাড়ি। এতে পথচারী ও যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি। মৌসুমি ফল, নিত্য প্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য ভ্যান গাড়ি নিয়ে সড়কে বসে পড়ার ঘটনাও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। যানজট দেখা দেয়। এটার নেপথ্যের কারণ হচ্ছে আসলে অপরিকল্পিত ভবন নির্মাণ এবং মার্কেট নির্মাণ। বড় বড় ভবনগুলোর কোনো পার্কিং ব্যবস্থা নাই, যেগুলো আছে সেগুলো তার অন্যত্র ভাড়া দিয়ে ফেলে। ভ্যান গাড়িতে করে মাল বিক্রি, অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা একটি দুর্ভোগের শহরে পরিণত করছে। যানজটের আরেকটি কারণ হিসেবে দেখা গেছে বহুতল ভবনের পার্কিং ব্যবস্থার অনিয়ম। অনেক ভবনের বেজমেন্টে পার্কিংয়ের জায়গায় ব্যবহার হচ্ছে দোকান, হোটেল ও গোডাউন হিসেবে। পার্কিং সংক্রান্ত যে জায়গা আছে ওই জায়গাগুলো এরা বিভিন্ন হোটেল, মাল্টি যে সবগুলি আছে এগুলি দিয়ে বসে আছে, ফলে যানজট দিন দিন বাড়ার একটা প্রবণতা আমরা দেখতেছি। এদিকে অবৈধ দখল উচ্ছেদে কয়েক দফা অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান হয়নি। ফেনী পৌরসভা জানিয়েছে বিভিন্ন মার্কেটের পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 7টি মার্কেটে 22টি দোকানের লাইসেন্স বাতিলও করা হয়েছে। আমাদের প্রকৌশল বিভাগের কাছে আমরা তালিকা চেয়েছি, ওনাদের থেকে তালিকা পেলে আমরা আরো যে সমস্ত স্থাপনা কিংবা ভবন রয়েছে, বেসমেন্ট যাদের খালি নাই ভাড়া দিয়েছে, সেগুলোর আমরা পর্যায়ক্রমে লাইসেন্স বাতিল করব। ফেনী শহরের ব্যস্ত সড়কগুলোতে যানজট এখন প্রতিদিনের চিত্র। নগরবাসীর দাবি, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে কমতে পারে এই ভোগান্তি।
জুবাইর রহমান। স্বল্প সময়ে স্বল্প খরচে লাভজনক ফসল হিসেবে দিনে দিনে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে পেঁপে চাষ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পেঁপে চাষ করে ইতোমধ্যে ব্যাপক সফলতা পেয়েছেন চাষিরা। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সরার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিবনগর ইউনিয়নের ঘোষগ্রামের কৃষক মোহাম্মদ নিজামুদ্দিন মুন্সি মাত্র ৯০% জমিতে রাজশাহী জাতের পেঁপে চাষ করে তিনি এখন সফলতার দৃষ্টান্ত। সবুজে ঘেরা বাগান জুড়ে সারি সারি পেঁপে গাছ, মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থী ও ক্রেতারা। কৃষক নিজামুদ্দিন জানান, সঠিক পরিচর্যা, নিয়মিত সেচ এবং সুষম মাত্রায় সার প্রয়োগের ফলে আশানুরূপ ফলন পেয়েছেন। 4টা 5টা 3টা এরকম চারা, কারণ এর হলো অনেক পুরুষ হয়ে যায়। তা গাছ যখন বড় হয় তখন ওই একটা গাছ রাইখে আর গুলা কাইটা লাইতে হয়। 3 পদের সার মিলিয়ে রিং করে দিলে তাতেই হয়ে যায়। তা 2 মণ পেঁপে যদি 1000 টাকা হয়, তা তো দেখা যায় যে আমার 10 লাখ টাকা আসার এটা সম্ভাবনা। স্থানীয়দের মতে কৃষি বিভাগের সহযোগিতা পেলে অনেকেই আসতে চান এ পেশায়। ওইখানে জনগণ সবই ভালোর কথাই কইছে যে না, খুব নিজাম ভাই ভালো একটা বাগান করছে, আমরাও আগামীতে চেষ্টা করব, আমরাও করার নেই। বাবনাতলা শিবচরের এক ভদ্রলোক ওনাকে পরামর্শ দেন যে রাজাশাহী নামে যে বৃষ্টি রয়েছে এটি যদি লাগানো হয় তাহলে আপনি লাভবান হবেন। ঠিক তার কথার সূত্র ধরে উনি এই বাগানটি করেছে, বর্তমানে উনি অনেকটা লাভবান। এদিকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন সাহেব। তার যে সফলতা কামনা করছি, পাশাপাশি তিনি যে চাষাবাদ করছেন, যদি আমাদের কোনো প্রদর্শনী বা প্রণোদনা পেঁপের উপরে আসে, আমি তাকে প্রদর্শনী এবং প্রণোদনা দিয়ে সহযোগিতা করব। পাশাপাশি সার, কীটনাশক যে অন্যান্য ব্যবহার বিধি আছে এই বিষয়ে তাকে আমরা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং সার, কীটনাশক বা অন্যান্য বিষয়ে আমরা তাকে সহযোগিতা করে আমরা কৃষি বিভাগ তার পাশে থাকবে। স্বল্প খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় পেঁপে চাষ এখন কৃষকদের কাছে হয়ে উঠেছে একটি সম্ভাবনাময় উদ্যোগ। সঠিক পরিকল্পনা ও কৃষি বিভাগের সহায়তা পেলে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি।